আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। এদেশের অভাগা সাধারণ মানুষের সঙ্গে আমাদের মন্ত্রী কিংবা উপদেষ্টাদের ঠাট্টা তামাশা নতুন কিছু নয়। বিএনপি নেতা শেখ রবিউল আলমকে যখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে সড়ক পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের চাবি তুলে দিলেন, এমন কোনো মানুষ ছিলেন না বা নেই যারা বিস্মিত হননি, অবাক হননি। এবং অনেকে কারণ খুঁজতে দাঁড়িয়ে গেলেন যে শেখ রবিউল আলমের মতন মধ্যম সারির একজন নেতাকে কিভাবে এমন গুরুত্ব সব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। বিএনপির মধ্যে আর কোনো অভিজ্ঞ কিংবা সিনিয়র নেতা কি নেই যে যাদেরকে এই মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়া যেত না? এবং শেখ রবিউল আলম এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে যে ধরনের কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন, স্রেফ মানুষের সঙ্গে তামাশা। এবং এরকম কয়েকজন মন্ত্রী অন্তত বিএনপি সরকারের এই মেয়াদে থাকলে তারেক রহমান সরকারের পতনটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। এই ঈদকে কেন্দ্র করে মহা কিছু ঘটিয়ে দেওয়া হবে এমন সব নির্দেশনা জারি করা হলো। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল করা হবে, জেল জরিমানার হুমকি দেওয়া হলো। কিন্তু বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ খুবই সামান্য। বরং কাজে কাজ তো কিছুই নয়, সাধারণ মানুষের সঙ্গে যেন একের পর এক তামাশা করে চলেছেন শেখ রবিউল আলম। একের পর এক চটকদার বক্তব্য দিচ্ছেন, মানুষের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন। গত বছরের তুলনায় এবার ঈদ যাত্রাকে কেন্দ্র করে গণপরিবহনে ভাড়া আদায়ের ক্ষেত্রে যে শুধু মহোৎসবই চলছে তাই নয়, বরং গত ২০ বছরের মধ্যে এবার নৈরাজ্য সৃষ্টির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করা হয়েছে এমন দাবি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে নানান ধরনের তথ্য উপাত্ত আমাদের সামনে তুলে ধরেছে। যেমন ঢাকা থেকে পাবনা এবং নাটোরগামী ৫০০ টাকার নিয়মিত ভাড়া নেওয়া হচ্ছে ১২০০ টাকা। ঢাকা থেকে রংপুরের ৫০০ টাকার ভাড়া ১৫০০ টাকা। ঢাকা থেকে ময়মনসিংহর ২৫০ টাকার লোকাল বাস ভাড়া নেওয়া হচ্ছে ৬০০ টাকা। অন্যান্য রুটে কোনো ক্ষেত্রে ২৫০ টাকার জায়গায় ৭৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তো এই যে নৈরাজ্যকর নানান ধরনের তথ্য উপাত্ত পরিসংখ্যান, এই সব কিছুকে ছাপিয়ে এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সড়ক মন্ত্রী, রেলপথ মন্ত্রী এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের উদ্ভট বিতর্কিত নানান ধরনের মন্তব্য। মানুষ রীতিমতো ত্যক্ত বিরক্ত এই মন্ত্রীর কথাবার্তায়। এবারে ঈদযাত্রায় যে ভাড়া দ্বিগুণ তিনগুণ নেওয়া হচ্ছে, ২০ বছরের রেকর্ড সৃষ্টি করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, এই সব কিছুকে অস্বীকার করে শেখ রবিউল আলম কি বলছেন একটু আপনাদের সামনে তুলে ধরি। তিনি যাত্রী কল্যাণ সমিতির এসব তথ্যকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বৃহস্পতিবার গাবতলী, মহাখালীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করলেন, যাত্রীদের সঙ্গে কথা বললেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক পর্যায়ে তিনি বলছেন, এবারে ঈদে যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, বরং কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক কম নেওয়া হচ্ছে। কেমন কম নেওয়া হচ্ছে তারও একটু উদ্ভট ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে সাধারণত চার্টের চেয়ে কম ভাড়ায় বাস স্টপেজ থেকে যাত্রীরা গিয়ে অভ্যস্ত। তালিকায় টাঙানো নির্ধারিত ভাড়ার চেয়ে নাকি যাত্রীদেরকে কম টাকায় নেওয়া হয়। এটি কবে, কোন কোশ্মিনকালে নেওয়া হলো আমাদের মনে পড়ে না, এমন কোনো রেকর্ড অন্তত আমাদের চোখ পড়ে না। তিনি বলছেন, যখনই যাত্রী চাপ কম থাকে তখন চার্টের চেয়েও কম ভাড়ায় বাস মালিকরা যাত্রী নেন। এখন চার্টের নির্ধারণ ভাড়াটাই নেওয়া হচ্ছে। যেসব যাত্রী কম ভাড়ায় যেত বা গিয়ে অভ্যস্ত তাদের কাছে মনে হচ্ছে ভাড়া বেশি নিচ্ছেন মালিকরা। বুঝুন অবস্থা। মানে আমাদের এই মন্ত্রীরা সবসময় এই যে পরিবহন মালিকদের পক্ষ নেবে, তারা সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ নেবে, সমিতির পক্ষ নেবে, সাধারণ মানুষের পক্ষে থাকবে না। তিনি আবার বলছেন যে মাঝপথের যাত্রীদের কাছ থেকে গন্তব্যস্থলের পুরো ভাড়া আদায় করাটাও যৌক্তিক। যেমন ধরুন ঢাকা থেকে সিরাজগঞ্জের
বাসে উঠলো, টাঙ্গাইলে নামবে কোনো এক যাত্রী, তার কাছ থেকে পুরো ঢাকা সিরাজগঞ্জে ভাড়া নেওয়া হবে, এটিও নাকি যৌক্তিক। তার কারণ বাসের ভাড়া নির্ধারিত হয় পূর্ণ রুটের ব্যয়ের উপর ভিত্তি করে। কোথায় পেয়েছেন উনি এটি? যখন ঢাকা থেকে খুলনায় কোনো গাড়ি আসে তখন তিনি কি গোপালগঞ্জের পর্যন্ত যে ভাড়া, মানে সেটি খুলনা ঢাকার পুরো ভাড়াটা নিয়ে নেবেন? এমন তো হয় না, অথচ তিনি যুক্তি দিচ্ছেন। এর আগে এই মন্ত্রী শপথ নেওয়ার পরপরই তুমুল বিতর্কের সৃষ্টি করেছিলেন যে সড়ক বা টার্মিনালে যা ঘটছে, যেসব চাঁদাবাজির ঘটনা ঘটছে, সেগুলো আসলে চাঁদাবাজি নয়, সেগুলো সমঝোতার ভিত্তিতে নেওয়া হচ্ছে। সমঝোতার ভিত্তিতে যে টাকাগুলো তোলা হয় সেটি নাকি চাঁদা নয়, সেটি শ্রমিকদের কল্যাণে নাকি ব্যয় হয়। অথচ আমরা দশকের পর দশক ধরে যা জেনে এসেছি সব ভুল, সব মিথ্যা। রেলপথেও হাহাকার চলছে, চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে আমাদের সামনে, তারপরেও সেগুলোর পক্ষে সাফাই গাইছেন তিনি। অনলাইন সার্ভার শক্তিশালী করার ঘোষণা তিনি দিলেন। ঘোষণা দেওয়ার 5 মিনিটের মধ্যেই সাইট অচল হয়ে পড়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠলেন। উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেন 5 থেকে 10 ঘন্টা বিলম্বে ছাড়ছে, শিডিউল বিপর্যয় দেখা দিল। এবং এটি নাকি যাত্রীদের নিরাপত্তার জন্য এই ডিলেগুলো হচ্ছে, বিলম্বগুলো ঘটছে। ট্রেনের ছাদে ভেতরে তিল ধারণের জায়গা নেই। এসির বগিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের কারণে যারা টিকিট কেটেছেন সেই যাত্রীরাও সেখানে ঢোকার সুযোগটুকু পাচ্ছেন না, বসার জায়গা পাচ্ছেন না। এই ব্যক্তি তো নির্মাণ ব্যবসা করতেন, তাই না? ডেভেলপারের ব্যবসা করতেন। সেই ব্যক্তি এখন সড়কপথ, রেলপথ, সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং তার ব্যক্তিগত বিষয় আমি এখানে আলোচনা করতে চাই না, অনেক কিছুই আপনারা জানেন। তাকে নিয়ে মানুষের যে মন্তব্য, সেগুলো তারেক রহমানের জন্যই বিপজ্জনক। যেমন ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা লেখা হচ্ছে, অনেক ধরনের কমেন্ট চলছে করা। আমি একটি কমেন্ট শুধু পড়ি। একজন লিখছেন যে রাস্তায় যখন মানুষ ভাড়ার নৈরাজ্যে দিশেহারা, স্টেশনে যখন মানুষ ট্রেনের টিকিটের জন্য হাহাকার করছে, তখন মন্ত্রী মহোদয় ফিটফাট সুটেড বুটেড হয়ে টার্মিনালে গিয়ে তামাশা করছেন। অথচ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পোশাক পরে মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, সমস্যার সমাধান করছেন, যা জনমনে আশার আলো জাগাচ্ছে। মন্ত্রীর উচিত হবে, এই সড়ক মন্ত্রীর উচিত হবে দম্ভ ত্যাগ করে প্রধানমন্ত্রীর এই জনবান্ধব আদর্শ অনুসরণ করা, নতুবা সরে দাঁড়াবেন না। তাদের হাত অনেক লম্বা বিধায় বিএনপির মধ্যে, দলের মধ্যে অনেক অভিজ্ঞ এবং সিনিয়র নেতা থাকা সত্ত্বেও শেখ রবিউল আলমদের মতো মানুষদেরকে এমন গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়, আর তারা সার্কাস দেখান, তামাশা করেন। বরং আমাদের হয়তো দেখতে হবে এসবের চেয়েও আরও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের চাবি এই রবিউল আলমদের হাতে গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু আখেরে মানুষের ঠিকই কষ্ট হবে, চরম মূল্যটা সম্ভবত দিতে হয় এরকম দলকে এবং দলীয় প্রধানদেরকে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। তবুও আমরা জানাই ঈদ মুবারক। দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। ঈদ তো শেষ হয়ে গেল, ঈদের রাত বিদায় জানাতে যাচ্ছি আর কয়েক ঘন্টার মধ্যে ঈদকে। কিন্তু ঈদের পরে এবার দেশ নিয়ে ভাবনার সময় এসেছে। আমরা আশঙ্কা করছি, অনেকদিন ধরেই আশঙ্কা করছি নতুন সরকার আসবে, রোজা শুরু হবে, রোজা চলে গেল, ঈদ চলে গেল, কিন্তু সামনে আসছে বিশাল বিশাল সব চ্যালেঞ্জ। অনেকে বলেন যে আসলে কি হচ্ছে, কি হবে, আওয়ামী লীগের কি হবে? দেশের অবস্থা চরম ভয়ানক খারাপ। আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগ নিজেদের দোষেই এই অবস্থা। সংগঠন বলতেই যে 1.5 বছরের বেশি সময় চলে গেছে, এখন পর্যন্ত আশ্চর্যের বিষয় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তৎপরতা, আওয়ামী লীগের তৃণমূল যে কি শক্তিশালী, বাংলাদেশ যে আওয়ামী লীগ কিভাবে চাইছে,
কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বা প্রধান নেতৃত্ব থেকে এই চাওয়াটার মূল্য দিতে পারছে না এখন পর্যন্ত। আওয়ামী লীগের জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন, এই চাওয়াটার মূল্য দেওয়া। এই যে তৃণমূল, তাদেরই তৃণমূল নেতৃত্বের পালস গোনা, বাংলাদেশের পালস গোনা, বাংলাদেশের মাটি ও মানুষের পালস গোনা, বাংলাদেশের মাটি ও মানুষ আওয়ামী লীগকে চাইছে। আসতে পারে নতুন সরকার, কিন্তু নতুন সরকার যে ইউনূস সরকারের ধারাবাহিকতায় তেমন কোনো পরিবর্তন করবে বা আশা জাগাবে না। নানা রকম চ্যালেঞ্জ আসছে সামনে, আমরা সেগুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। বিবিসি বাংলা আজকে গরম গরম ঠিক কিছুক্ষণ আগে একটা এমন প্রতিবেদন করেছে, ঈদের পরেই নতুন সরকারের সামনে 3 বড় চ্যালেঞ্জ। কি কি চ্যালেঞ্জ সেগুলো নিয়ে আমরা কথা বলবো, বিবিসি বাংলার প্রতিবেদন থেকে কথা বলবো, আমরা আমাদের কনসেপ্ট থেকে কথা বলবো যে কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আজকে ঈদ শেষ হয়ে যাচ্ছে, উৎসবের আমেজ কাটিয়ে দেশ বলা যায় আগামীকাল পরশু থেকে কর্মব্যস্ততায় ফিরবে। ঠিক তখনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মাত্র 1 মাস আগে দায়িত্ব নেওয়া বাংলাদেশের নতুন সরকার। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে দেশের ভঙ্গুর অর্থনীতি আর রাজনীতির মাঠের টানাপোড়েন, সব মিলিয়ে এক অস্থির সময়ের সংকেত পাওয়া যাচ্ছে। নতুন সরকারের জন্য প্রথম এবং সবচেয়ে বড় উদ্বেগের নাম হলো জ্বালানি নিরাপত্তা। কেন এই উদ্বেগ? কারণ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক অগ্নিকুণ্ডে পরিণত করেছে। ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা হয়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় 1 মাস ধরে বন্ধ। এই সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ঈদের আগে আপনারা প্রভাব খানিকটা দেখেছেন, পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন। ঈদের পরে এই লাইন আরও বড় থেকে বড় হবে এবং এই লাইনকে কেন্দ্র করে পরিস্থিতি সাংঘর্ষিক অবস্থার দিকে যাবে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বিবিসি বাংলাকে বলছেন, ঈদের ছুটি শেষে অফিস, আদালত এবং শিল্প কারখানা যখন পূর্ণ শক্তিতে চালু হবে, তখন বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে। আর এই চাহিদা মেটানোই হবে সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। এখানেই শেষ নয়, এপ্রিল মে মাস মানেই প্রচণ্ড গরম। একদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের ভয়, অন্যদিকে কৃষি আবাদের জন্য সেচ ও সারের সংকট। অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান সতর্ক করেছেন যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়া, অথচ আমাদের দেশের রাজস্ব আয়ে বড় ঘাটতি রয়েছে। এই বাড়তি দাম মেটাতে গিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও টান পড়তে পারে। সরকারের তরফ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। তিনি বলছেন, জ্বালানির সঙ্গে খাদ্য নিরাপত্তা এবং শিল্প উন্নয়ন সবই যুক্ত। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিকল্প উৎস খোঁজা এবং সাশ্রয়ী ব্যবহারের উপর জোর দিচ্ছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম বাড়ানো ছাড়া হয়তো আর কোনো উপায় থাকবে না। এখন পর্যন্ত বাংলাদেশে সরকার জ্বালানির দাম বাড়ায়নি, কিন্তু ঈদের পরের পরিস্থিতি কি হবে? যখন জ্বালানির দাম বাড়বে, তখন আপনার চালের দাম বাড়বে, তখন আপনার ডালের দাম বাড়বে, তখন আপনার তেলের দাম বাড়বে। এই যে বিবিসি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছে, মূলত 3টি চ্যালেঞ্জের কথা বলেছে। অর্থনীতি সামাল দেওয়া, জ্বালানি সমস্যা সমাধান করা, জ্বালানি চ্যালেঞ্জ, আর রাজনৈতিক চ্যালেঞ্জের কথা বলেছে। কিন্তু এই যে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকার সমস্যা, রিজার্ভের সমস্যা, রিজার্ভে টান পড়া, তারপরে এই যে বিশাল মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা কাজ করে, রেমিটেন্স যোদ্ধাদের কর্মক্ষেত্র মধ্যপ্রাচ্য থেকে সংকুচিত হয়ে যাচ্ছে, তারা দেশে ফিরবেন। এই সব কিছু ট্যাকেল দেওয়া নতুন সরকারের জন্য একটা সীমাহীন সমস্যা হয়ে দাঁড়াবে। রাজনীতির ময়দানও সরকারের জন্য মোটেই মসৃণ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোতে স্থানীয় সরকার নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ব্যাপক চাপে থাকবে। বিশেষ করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, তথাকথিত বিপ্লব, আমি এটাকে কোনোভাবেই বিপ্লব বলি না, বা জুলাই সনদ কতটা বাস্তবায়ন হচ্ছে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে সাধারণ মানুষ এবং
বিরোধী দলগুলো। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে প্রশাসন ও স্থানীয় সরকারে যেভাবে দলীয়করণ হচ্ছে তা জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে অনেকে বলছেন। এছাড়াও রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জুলাই আন্দোলনের সময় দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করাও সরকারের জন্য বড় পরীক্ষা। বিরোধী দলগুলো স্পষ্ট করে দিয়েছে যে তারা এই ইস্যুগুলোতে সরকারকে এক চুলো ছাড় দেবে না। সরকারের জন্য তৃতীয় এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হলো অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতা। সাধারণ মানুষের প্রধান দাবি এখন একটাই, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। সামনেই নতুন অর্থবছরের বাজেট। এই বাজেটটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখানে প্রতিফলিত হতে পারে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো এখন সময়ের দাবি। কিন্তু প্রশ্ন হলো, রাজস্ব আয়ে যেখানে বড় ঘাটতি, সেখানে এই বিশাল ব্যয়ের সংস্থান সরকার কিভাবে করবে? পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা মনে করছেন, যদি জ্বালানি সংকটের কারণে সার উৎপাদন ব্যাহত হয়, তবে কৃষি উৎপাদন কমে গিয়ে খাদ্য সংকট তৈরি হতে পারে। তাই রিজার্ভ রক্ষা করা এবং উৎপাদন সচল রাখায় এখন সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। দর্শক, সব মিলিয়ে দেখা যাচ্ছে ঈদের পরবর্তী সময়টা নতুন সরকারের জন্য মোটেও হানিমুন পিরিয়ড নয়। জ্বালানি সংকট, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই তিন ফ্রন্টে সরকার কতটা সফল হয় তার উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। সরকার কি পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে, নাকি বৈশ্বিক যুদ্ধের ধাক্কায় অর্থনীতি আরও নাজুক হয়ে পড়বে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।